আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। দ্রুত জুলাই ঘোষণাপত্র চায় তরুণ নেতারা। রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে ঐক্যমতে পৌঁছানোর তাগিদ তাদের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মনে করেন, জুলাই অভ্যুত্থানের আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রয়োজন। ঘোষণাপত্র জারি করতে সরকারকে বিলম্ব না করার দাবি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের। সাদেক আনিসের রিপোর্ট। গণ অভ্যুত্থানের প্রায় ৫ মাস পর ৩১ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও ৭২-এর মুজিববাদী সংবিধান বাতিলের দাবি তোলা হয়। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। ভিন্ন মত জানায় বিএনপি সহ কিছু দল। সিদ্ধান্তে পৌঁছতে সর্বদলীয় সংলাপ করে সরকার। আলোচনার মাধ্যমে ঘোষণাপত্র চূড়ান্তের পক্ষে মত দেন নেতারা। অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করা উচিত। ঘোষণাপত্রটা অনেক আগেই হওয়া দরকার ছিল, না হওয়াটা দুঃখজনক। সর্বদলীয় মতামতের ভিত্তিতে একটি সার্বজনীন ঘোষণাপত্র দেওয়া যায়, সেটি একটি ঐতিহাসিক ডকুমেন্ট হবে, যেই ডকুমেন্টের ভিত্তিতে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে কাজ করব এবং এই লড়াইয়ে যাদের ত্যাগ ছিল, সংগ্রাম ছিল, তাদের সেই লড়াই এবং ত্যাগও একটা স্বীকৃতি পাবে। সবাই এক হয়ে গণ অভ্যুত্থান ঘটালেও এখন অনেকে কার্পণ্য করছে বলে অভিযোগ তার। কর্তৃত্ববাদী শাসনের একটা রক্ষা কবচ ছিল, সেই সংবিধানকে রেখে কার্যত এই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ সেটি সম্ভব নয়। এই সংবিধানের সংস্কার না করে এটাকে নতুন করে রিরাইট করা গেলে ভালো হতো, কিন্তু যেহেতু রাজনৈতিক বিভাজন বা দ্বিমত তৈরি হয়েছে, যেই কারণে আমরা বলেছিলাম যে কোনো সিদ্ধান্তই নেয়ার প্রয়োজন হয় বা নেওয়া লাগুক, এই সময় সেই সিদ্ধান্ত নিতে হবে জাতীয় ঐক্যের ভিত্তিতে। ঐতিহাসিক স্বীকৃতির জন্য জুলাই ঘোষণাপত্র প্রকাশ জরুরি। এ নিয়ে বিতর্ক সৃষ্টির সুযোগ নেই বলছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। বাংলাদেশের সকল মানুষ এই জায়গায় একমত হয়েছে যে জুলাইতে তারা যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে ধারণ করে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, জীবন দিতে কুণ্ঠাবোধ করেন নাই, সেই লক্ষ্যগুলোর কথা এখানে উল্লেখ থাকবে। একই সাথে নতুন বাংলাদেশ কিভাবে আমরা পেতে চাই তার কিছু অঙ্গীকার এই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং পক্ষ তারা জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র তার ব্যাপারে তারা যে একতাবদ্ধ হয়েছেন, সেটার ব্যাপারে আর নতুন করে তারা প্রশ্ন উত্থাপন করবেন না। নতুন বাংলাদেশ গড়তে সংবিধান পরিবর্তন জরুরি বলে মনে করেন নাগরিক কমিটির এই নেতা। ফ্যাসিবাদের কারখানা তৈরির এই সংবিধানকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করতে চায়। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত ব্রাহ্মণবাড়িয়ার কসবার আলামিন কাজ করার ক্ষমতা হারিয়েছেন। বয়ে বেড়াচ্ছেন ক্ষতের যন্ত্রণা। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছিলেন। এ নিয়ে আরটিভিতে সচিত্র প্রতিবেদন প্রচার হলে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার পাশে এসে দাঁড়ায়। আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন রেজন শরীফ। ৬ সদস্যের অভাবের সংসারে দারিদ্রতা ঘুচাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ঢাকায় এসে সেলুনে কাজ নেন আল আমিন। ১৬ জুলাই তার চোখের সামনে একটি শিশুসহ শিশুর বাবাকে গুলি করে পুলিশ। এ ঘটনায় তার মনে দাগ কাটে। ওই দিনই যোগ দেন আন্দোলনে। ১৮ জুলাই ঢাকার রায়েরবাগের কদমতলী থানার সামনে পুলিশের গুলিতে অনেকের মতো তিনিও আহত হন। এরপর থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। অর্থাভাবে দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। অভাবের সংসারে খরচ ও চিকিৎসা ব্যয় মেটাতে এরই মধ্যে কয়েক লাখ টাকা ধার দেনা করতে হয়েছে তাদের। আমার আরটিভির পক্ষ থেকে এবং সাংবাদিক ভাইদেরকে পক্ষ থেকে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ করিলাম। উনি আমাদের জন্য অনেক ছোটাছুটি এবং অনেক দৌড়াদৌড়ি করে আমাদের বাড়িতে আসার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ কসবা থানার পক্ষ থেকে এবং সমন্বয়ক ভাইয়েরা যারা আছে। আজকে আমার বাড়িতে এসে মনে করেন আমার ক্যাশ কিছু যতটুকু আমার সমর্থন করেছে। গেল ৭ জানুয়ারি তার পরিবারের অভাব ও চিকিৎসা না পাওয়ার সচিত্র প্রতিবেদন আরটিভিতে প্রচার হলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহায়তায় এগিয়ে আসে। তাকে একটা আর্থিক সহযোগিতা করেছে এবং তার সেলুনটা যেন সুন্দরভাবে হয়। বর্তমানে যারা ওনার প্রয়োজন সেলুনের দোকান বা একটা গাড়ি, এটার জন্য একটা মোটামুটি ওসি সাহেব সহ একটা ফান্ডিং দিছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তাকে যেন একটা ভালো অবস্থানে দেওয়া যায়। আমরা সবাই উচিত তার পাশে দাঁড়ানো, তাকে একটু প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এছাড়াও আরো যত মানুষ যদি এরকম আর্থিকভাবে ধন্যদশা ভোগে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানো উচিত। আর যেন কোনো বীর যোদ্ধা এমন পরিস্থিতির শিকার না হয়, এমনটাই চাওয়া ভুক্তভোগী সহ স্থানীয়দের।
রেজওয়ান শরীফ, RTV। জুলাই আগস্টের অভ্যুত্থানে সংগঠিত নৃশংসতার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে, যা প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। গতকাল সুইজারল্যান্ডের দাভোসের সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইড লাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কথা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক। টার্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এটি প্রকাশিত হবে। পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে বিশ্ব নেতাদের এই আহ্বান জানান তিনি। এছাড়া উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই জানিয়ে ডক্টর ইউনুস জানান তার সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের সহায়তা চান। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। শেখ হাসিনার 16 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনকালে কিভাবে দিনের আলোয় সম্পদ লুট হয়েছে তা উদ্ঘাটন ও খতিয়ে দেখতে শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার সময় এই আহ্বান জানান তিনি। এ সময় জার্মান মন্ত্রী ওলেফ গ্যাম সমিটকে লুৎপে সিদ্দিকিকে চুরি হওয়া অর্থ উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে একটি নতুন জার্মান ব্যবসায়িক প্রতিনিধি দল এপ্রিলে বাংলাদেশ সফর করবে বলে জানান জার্মান মন্ত্রী। সুইস ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠকে জলবায়ু, অর্থায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরার পাশাপাশি সুন্দরবনে কার্বন সংরক্ষণ উদ্যোগে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনুস। আসিয়ান নেতাদের সাথে বৈঠকে রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান তার সরকার রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায়। বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ অব্যাহত রয়েছে, তাই বাংলাদেশ এই সমস্যার দ্রুত সমাধান চায়। এই সংকট নিরসনে আসিয়ান নেতারা অগ্রণী ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রাখে বাংলাদেশ। উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই বলেও জানান ডক্টর মুহাম্মদ ইউনুস। তরুণদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে, তাদেরকে নেতৃত্ব পর্যায়ে আনতে হবে। তাদের নতুন নতুন আইডিয়া, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা রয়েছে, যা সমাজে ও অর্থনীতিতে ভূমিকা রাখবে। এর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করেন তিনি। বিপুল দেবরায়, RTV, ঢাকা। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলা ও হত্যা মামলা থেকে খালাসপ্রাপ্ত 178 বিডিআর সদস্য আজ মুক্তি পাচ্ছে। গতকালই কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে তাদের জামিননামা পাঠানো হয়েছে। 16 বছর পর কারামুক্ত হবে তারা। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া জামিনপ্রাপ্তদের নাম প্রকাশ করেন। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করা হয়। শীতের দুর্ভোগে আছে দেশের বিভিন্ন জেলার মানুষ। রাজধানী ঢাকাতেও বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। সকালে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। উত্তরের ঠান্ডা বাতাসে কাজে যেতে বিপাকে পড়ে শ্রমজীবী মানুষ। দিনাজপুর ও হিলিতে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। তারপরও ঠান্ডা উপেক্ষা করে কৃষি জমিতে বোরো ধানের চারা সহ আলু, পেঁয়াজ পরিচর্যায় কাজ করছে কৃষকরা। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। 2 দিন ধরে সূর্যের দেখা নেই। গাইবান্ধায় শীতে কাদা পানিতে বড় চারা রোপণে কৃষি শ্রমিকদের কষ্ট বেড়েছে। কুড়িগ্রামে শীতে বিপাকে পড়েছে ছিন্নমূল চরাঞ্চল ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। এই মুহূর্তে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুন রশিদ।
হারুন, শীতের দুর্ভোগ কমাতে জনসাধারণের পাশে সরকারি বেসরকারি কোনো উদ্যোগ দেখছেন কিনা আমাদের জানাবেন। ফাতিমা, প্রথমেই জানিয়ে রাখি, আজকে কিন্তু পঞ্চগড়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। সেই সাথে কিন্তু উত্তরের যে হিম বাতাস, এই বাতাস কিন্তু 7 থেকে 8 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু এখানে তীব্র শীত, মাঘ মাসের যে হাড় কাঁপানো শীত, এই শীত কিন্তু এখন পঞ্চগড়ে বিরাজ করছে। এতে করে কিন্তু মানুষের জীবন অনেকটা জবুথবু অবস্থায় দিন পার করছে। কারণ এখানকার যে শ্রমজীবী মানুষ, অসহায় ছিন্নমূল খেটে খাওয়া দরিদ্র যে মানুষ, নদী পাড়ের মানুষ, তারা কিন্তু অত্যন্ত দুর্ভোগে পড়েছেন। কারণ সহসাই তারা কাজে যোগ দিতে পারছে না। একদিকে এমন তীব্র শীত যে কুয়াশা পড়ছে এখানে টিপ টিপ করে, উত্তরের হিম বাতাস, সে কারণে কিন্তু দুর্ভোগে পড়েছে। আমরা দেখেছি যে নদী কেন্দ্রিক যে যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সকাল থেকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শীত এলেই এখানে যে যারা দুর্ভোগের পরে তাদেরকে কিন্তু সরকারের পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন কিন্তু এগিয়ে আসে। তবে আমরা এবারও দেখেছি যে জেলা প্রশাসক সাবেত আলীর আহ্বানে বিভিন্ন বেসরকারি সংগঠন, সেই সাথে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, তা কিন্তু শীত বস্ত্র অর্থাৎ কম্বল দিয়ে দরিদ্র শীতার্তদের মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে চাহিদার তুলনায় এখানে অপ্রতুলতা রয়েছে, কারণ এ পর্যন্ত জেলা প্রশাসন এখানে 22,000 কম্বল বিতরণ করেছেন। তবে এখানকার লাখ লাখ জনগোষ্ঠী কিন্তু দরিদ্র শীতার্ত। তো এখন পর্যন্ত আমরা যদি বলি যে পঞ্চগড়ের যে মানুষ এখানে কিন্তু উষ্ণ আবহাওয়ার জন্য অপেক্ষা করছে, কারণ সূর্যের আলোর দেখা নেই, জবুথবু অবস্থায় দিন পার করছে। সেই সাথে কিন্তু দুর্ভোগে পড়েছে অসহায় ছিন্নমূল মানুষেরা। তো ফাতিমা, পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ফাতিমা, ধন্যবাদ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। রোগীদের কষ্ট লাঘবে অনলাইনে বহির্বিভাগের টিকিট প্রাপ্তির ব্যবস্থা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ। দ্রুত এ ব্যবস্থা কার্যকর হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ দেশের চিকিৎসা ও স্বাস্থ্য খাতে বিরাট ভূমিকা রাখছে। উন্নত চিকিৎসার জন্য সারা দেশের রোগীর চাপ থাকে এখানে। তবে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে দুর্ভোগে পড়তে হয় অনেককে। রোগীদের কথা ভেবে এবার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। অনলাইন বেসিসে যদি আমরা টিকিট দিয়ে একটা নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট সংখ্যার যদি নির্ধারণ করে নিই, এক্ষেত্রে আমাদের একাডেমিক কাউন্সিলের একটা মিটিং হয়েছিল, সেখানে প্রত্যেকটা বিভাগের চেয়ারম্যান বৃন্দ ওনারা একটা সাজেশন দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য নতুন পুরনো মিলে 5,000 শিক্ষার্থীর পদচারণায় মুখর থাকে ক্যাম্পাস। শিক্ষা ও সেবা দুটি উদ্দেশ্য সুন্দরভাবে পরিচালনা পরিকল্পনা কর্তৃপক্ষের। এটা বিশ্ববিদ্যালয় মূলত এটা রিসার্চ এবং এখানে একাডেমিক যে পারপাসগুলো আছে, যারা উচ্চশিক্ষা নিতে আসে তাদেরকে শিক্ষণীয় যে অংশগুলো সেগুলোর উপর জোর দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমটা সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু আমাদের এখানে যেহেতু চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল, সেজন্য আমরা সার্ভিসিং সেন্টার হিসাবে এটাকে এতদিন পরিগণিত হয়ে আসছে। বছরে গড়ে 20 লাখ রোগী চিকিৎসা নেন এখানে। বহির্বিভাগে প্রতিদিন আসেন 8,000 রোগী। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে যে এত রোগীর চাপ আমাদের এখানে বেড়ে গিয়েছে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। বাজারে আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ের চাষিরা। মৌসুমের শুরুতে প্রতি কেজি আলু 70 টাকায় বিক্রি হলেও এখন মাঠে সেই আলু বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকা কেজিতে। এতে লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামেদ তামান্না। ঠাকুরগাঁও জেলা সদরসহ 5টি উপজেলায় কৃষকরা এখন ব্যস্ত আলু তোলায়। গেল বছর দাম ভালো পাওয়ায় চলতি বছর 7,600 হেক্টর বেশি জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। তবে আলুর দাম কমে যাওয়ায় লোকসানের মুখে তারা।
প্রতি কেজি আলু কৃষকরা মাঠ থেকেই বিক্রি করছেন মাত্র 16 থেকে 17 টাকায়। তবে আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। চাষিরা জানান, আলু আবাদে তাদের বিঘা প্রতি 1 লাখ টাকা খরচ হয়েছে। আর উৎপাদিত এসব আলু বিক্রি করে লাভ না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা। আমরা আলু 80 টাকা কেজি বীজ নিয়ে আমরা আলু লাগাইলাম, এখন আমাদের বিঘাতে 1 লক্ষ টাকা খরচ। এখন আলু বিক্রি হচ্ছে মাত্র 16 টাকা 17 টাকা। চিন্তার বিষয় যে আরো যদি ভবিষ্যতে পড়ে যায় তাহলে তো কৃষকের মাথায় হাত। গত বছর যে দাম পাইছে এখন কোনো দাম নাই, আলুর দাম কম আর কি। এখন আমরা কি করে খাবো, আমার কৃষকের মরণ ছাড়া কোনো উপায় নাই এখন। এদিকে কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচিয়ে লাভবান করতে আলুর বহুমুখী ব্যবহার ও আলু রপ্তানি করার কথা বলছে জেলা কৃষি বিভাগ। বাজার ব্যবস্থাগুলো যদি বিশেষ করে আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। চলতি বছর জেলায় 34,725 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। শেরপুরের সীমান্ত এলাকায় পাহাড়ি বুনো হাতি তাড়াতে নেওয়া উদ্যোগ ভণ্ডুল হতে চলেছে। প্রায় 2.25 কোটি টাকার সোলার ফেন্সিং প্রকল্পটি অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। প্রকল্পটি আলোর মুখ না দেখায় হতাশ গারো পাহাড়ে বসবাস করা ভুক্তভোগীরা। শেরপুর থেকে মুগনির রহমান মনির পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজন শরীফ। ভারতীয় সীমান্তবর্তী জেলা শেরপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে গারো পাহাড় ও শালবন। বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী এ দুর্গম এলাকায় বাস করে অসংখ্য বুনো হাতি। এসব হাতি প্রায়ই খাবারের সন্ধানে বাংলাদেশের অভ্যন্তরে এসে ঘরবাড়ি, ক্ষেতের ফসল নষ্ট করে। বুনো হাতির আক্রমণে হতাহত হয়েছে অসংখ্য মানুষ, মারা পড়েছে হাতিও। হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে সরকার। 2017-18 অর্থ বছরে 2 ধাপে শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার 21 কিলোমিটার এলাকা জুড়ে সোলার ফেন্সিং পদ্ধতি চালু করা হয়। এর মাধ্যমে হাতি বৈদ্যুতিক শক পেয়ে পাহাড় ও বনের গভীরে ফেরত যাবে। প্রকল্পটি নিয়ে স্থানীয়রা আশাবাদী হলেও তা বিফলে যেতে বসেছে। নিরাপত্তা ঘাটতির কারণে গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়ে যাওয়ায় কয়েকটি খুঁটি আর তার ছাড়া কিছুই অবশিষ্ট নেই। ফলে ঝুঁকি নিয়েই বসবাস করছে সীমান্ত এলাকার মানুষ। আপনি ফেন্সি তারটা যখন দিছিল, একটা বছর মনে হয় তারটা একটু কাজে লাগছিল। ওই সোলার দিছে, সোলারেও তো কোনো কাজ হয় না, সোলারে বেড়াই না হিসুরে নিয়েছে না কি করছে। পর্যবেক্ষণ করার জন্য যে বিট কর্মকর্তা থাকে, তারা কখনো আজ পর্যন্ত গিয়া কে নিল খুঁটি বা কোথায় গেল আজ পর্যন্ত কেউ খোঁজ করতে আসেনি। ব্যাটারি যখন লো হয়ে গেছে তখন কিন্তু হাতি দৌড়ার পরে আর ছিঁড়ে হলো মানুষের ইয়ার দিকে, বাড়ির দিকে চলে আসছে। আমরা যে সরকার আছে, আমরা অনুরোধ করি আমার হাতির ব্যাপারে বিধি ব্যবস্থা করে। লোকবল সংকট সহ নানা সমস্যার কথা উল্লেখ করে শিগগিরই প্রকল্পটি সম্পন্ন করার আশ্বাস দিলেন বন বিভাগের এই কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়ে গেছে সোলার ফেন্সিংগুলি। ইতিপূর্বেই এটা প্রস্তাব দেওয়া হয়েছে, এটা 14 কিলোমিটার সোলার ফেন্সিং প্রস্তাব দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি এটা মেরামত করার জন্য। সীমান্তের মানুষের জানমাল রক্ষায় দীর্ঘদিনের এই সমস্যাটি দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধের অবসান না হলে রাশিয়ার উপর উচ্চমাত্রার কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে এই হুমকি দেন তিনি। এক প্রতিবেদনে তথ্য জানায় BBC, এই যুদ্ধকে অর্থহীন যুদ্ধ বলেও আখ্যা দিয়েছেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প রুশ জনগণের প্রতি নিজের ভালোবাসা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নতুনভাবে একটি দাবানল ছড়িয়ে পড়েছে। জোরালো বাতাসের প্রভাবে শুষ্ক বনাঞ্চলে বুধবার আগুন প্রায় 8,000 একর বা 32 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে তাৎক্ষণিকভাবে 19,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়। অল্প সময়ের মধ্যেই নতুন দাবানল ইটেন ফায়ারের অর্ধেক আয়তনে পৌঁছেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে এখনো প্রবল বাতাসের কারণে দাবানলের চরম ঝুঁকি থাকায় জরুরি সতর্কতা অবস্থা বহাল রয়েছে।
দীর্ঘ 15 মাসের বেশি সময় পর সম্প্রতি কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত ফিলিস্তিনের গাজা যুদ্ধবিরতি চুক্তি। এরপরও বেড়েই চলেছে প্রাণহানি। মূলত ধ্বংসস্তূপের নিচের থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। গেল 24 ঘন্টায় অবরুদ্ধ এই ভূখণ্ডের ধ্বংসস্তূপের নিচে থেকে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে করে সেখানে নিহতের মোট সংখ্যা প্রায় 47,200 জনের কাছাকাছি পৌঁছে গেছে। এদিকে জেনিনে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। জেনিনে হামলা অব্যাহত থাকলেও ইসরায়েল অবস্থানগুলোতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। খেলা খবর ক্রিকেট। বিপিএল ক্রিকেটের আলাদা ম্যাচে আজ মাঠে নামবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। 8 ম্যাচে শতভাগ জয় নিয়ে অপ্রতিরোধ্য রংপুর চট্টগ্রাম পর্বের নিজেদের শেষ ম্যাচেও ধরে রাখতে চায় জয়ের হাসি। আর পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে রংপুরকে প্রথম হারের স্বাদ দিতে চায় রাজশাহী। দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। অন্য ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে দুই দল। ফুটবল। রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়রদের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সালসবুর্গে 5-1 গোলে হারিয়েছে আনচেলত্তি বাহিনী। হাই ভোল্টেজ আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 4-2 ব্যবধানে জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। নাজমুস সাকিবের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই দাপটে দল রিয়াল মাদ্রিদ। তবে বদলে যাওয়ার সংস্করণে নিজেদের খুঁজে পেতে কষ্ট হচ্ছিল বর্তমান চ্যাম্পিয়নদের। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সালসবুর্গের বিপক্ষে বড় ব্যবধানে জয় নিয়ে আবারও নিজেদের শক্তির জানান দিল ভিনিসিয়াস এমবাপ্পেরা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগোর জোড়া গোলে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হোয়াইট বাহিনী। দ্বিতীয়ার্ধের শুরুতেই লক্ষ্য ভেদ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর সালসবুর্গের জালে জোড়া আঘাত হানেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের শেষ বেলায় গোল উৎসবে মাতা রিয়ালের জালে বল জড়ান মের্স বিরস্ট্রুপ। তবে তাতে ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি সালসবুর্গ। Gives them a goal of consolation. RTV। সকালের সংবাদ এই পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।